বিজ্ঞান আর কল্পনার সীমা যেখানে মিলেমিশে একাকার, সেখানেই আছেন এক বিস্ময়কর মানুষ, প্রফেসর রুদ্র। তিনি শুধু এক বিজ্ঞানী নন, এক দুঃসাহসী অভিযাত্রীও। নিজের গবেষণাগারে বসে অসম্ভবকে সম্ভব করে তোলেন, আবার দুনিয়ার অজানা কোণায় ছুটে যান নতুন আবিষ্কারের সন্ধানে। তার সঙ্গে আছে তার প্রিয় হ্যামস্টার মিকা, বিশ্বস্ত ভৃত্য দিনু এবং হাতে রহস্যে ভরা এক ডায়েরি। কখনো হারিয়ে যান মহাকাশের অন্ধকারে, কখনো লড়েন অতি প্রাকৃতিক শক্তির সঙ্গে, আবার কখনো পদার্পণ করেন অতীত বা ভবিষ্যতের অজানা জগতে। আজ আমরা শুনতে চলেছি তার এক অবিশ্বাস্য অভিযান, যেখানে বিজ্ঞান আর অ্যাডভেঞ্চারের এক অনন্য সংমিশ্রণ আমাদের নিয়ে যাবে এক নতুন জগতে। এর আগে আপনারা শুনেছেন প্রফেসর রুদ্রর প্রথম অ্যাডভেঞ্চার, প্রফেসর রুদ্র ও ইলেকট্রোসেল। তাহলে চলুন শুনে আসি আজকের গল্প, সৈকত কর্মকারের কলমে প্রফেসর রুদ্র সিরিজের দ্বিতীয় গল্প, প্রফেসর রুদ্র ও দ্য ফলেন প্রফেট অ্যান্ড কলিকিওর। ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Any digital copy of this content is leading to piracy and it's a crime. গল্পমেট্রিক চ্যানেলের যে কোনো রকম গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। ধন্যবাদ। কুখাম ইংল্যান্ডের বার্কশায়ার কাউন্টির টেমস নদীর তীরে অবস্থিত একটা ছোট্ট এবং ঐতিহাসিক শহর। এটি মূলত গ্রাম হলেও শিল্প, সাহিত্য ও ঐতিহাসের জন্য এটি বিশেষভাবে পরিচিত। কুখাম তার প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ মাঠ আর শান্ত নদীর দৃশ্যের জন্য বিখ্যাত। শহরের চারপাশে অনেক পুরনো সরাইখানা, গির্জা এবং ঐতিহাসিক বাড়ি আছে, যা শহরটির অতীতের গল্প বলে। শিল্পকর্মের জন্য কুখামকে হাথনিক শিল্পের পবিত্র ভূমিও বলা হয়। শহরটিতে তার নামের একটা আর্ট গ্যালারিও রয়েছে। শহরটি শান্ত, ছোট্ট কিন্তু চমৎকারভাবে সংরক্ষিত। তবে এখন এই শহরটি মৃত্যুর পুরী। শহরের কেন্দ্রস্থলের একটা ছোট্ট বাড়ির জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে এলেনা উইলসলেট। তার কফির কাপে আর ধোয়া নেই। কফি ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ আগে। সে জানে আজ অথবা আগামীকাল এই রোগ তাকেও গ্রাস করবে। ঠিক 3 দিন আগে তার হাতের পেছনে সামান্য চুলকানি শুরু হয়েছিল। এখন সেখানে লালচে ফোসকা আর তার চারিপাশের ত্বক খসে পড়তে শুরু করেছে, ঠিক যেমনটা তার প্রতিবেশী জনাথনের সাথে হয়েছিল। 7 দিনের মাথায় জনাথনের গলা ফুলে গিয়েছিল, চোখ দুটো রক্তাভ হয়ে গিয়েছিল, আর তারপর এক রাতের মধ্যে সে দম বন্ধ হয়ে মারা যায়। প্রথম দিকে সবাই ভেবেছিল এটা কোনো সাধারণ চর্মরোগ, কিন্তু যখনই কুখামে থাকা প্রতিটা পরিবারের কেউ না কেউ এই রোগে আক্রান্ত হতে শুরু করলো, তখনই এর আতঙ্ক ছড়িয়ে পড়ল। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখলেন শহরের ব্যাংকগুলোর মধ্যে ভয়ঙ্কর এক পরিবর্তন ঘটেছে। তাদের শরীর থেকে নির্গত বিষাক্ত রাসায়নিক মিশে আছে জলে, বাতাসে, মাটিতে, যা কোনো না কোনোভাবে মানুষের শরীরে প্রবেশ করছে। বিজ্ঞানীরা এই রোগের নাম দিয়েছেন
বুফো মেলানোটিকটাস। এলেনা জানে হয়তো তার কাছে আর মাত্র 4 দিন সময় আছে, কিন্তু সে বসে থাকার মানুষ নয়। কাকুহামের বাইরে থাকা তার বন্ধু প্রফেসর রুদ্রকে সে একটা চিঠি লেখে। এলেনা সিদ্ধান্ত নিল তার হাতে আর সময় নেই, তবে তার হয়ে সত্যটা খুঁজে বার করবে রুদ্র। তবে তার চিঠি কি পৌঁছাবে রুদ্রের কাছে? বাইরে রাস্তার ধারে পড়ে আছে কিছু বিকৃত মৃতদেহ, তাদের গলা ব্যাগের মতো ফুলে আছে। বাতাসে ভাসছে একটা পচা জলের গন্ধ, আর কোথাও থেকে ভেসে আসছে একটা একটা অদ্ভুত শব্দ। এটা কি ব্যাঙের ডাক? 18ই জানুয়ারি। আজ পরীক্ষাগারের দরজাটা খুলতেই দেখলাম দরজার সামনে দাঁড়িয়ে আছে এক অপরিচিত যুবক। তার চোখে গভীর উদ্বেগ, পরনে ধুলোমাখা ডক্টর অ্যাপ্রন, আর হাতে শক্তভাবে ধরা একটা ছোট কুলার বক্স। আমি জিজ্ঞেস করলাম, তুমি কে? যুবক উত্তরে জানালো, হাই প্রফেসর, আমার নাম স্টিফেন। প্রফেসর এলেনা আমাকে পাঠিয়েছেন। তিনি বলেছেন আপনাকে এই স্যাম্পলগুলো দিতে হবে এবং দেখতে হবে আপনি এর একটা ব্যবস্থা করতে পারেন কি না। আমার বুকটা ধক করে উঠল। এলেনা উইন্সলেট আমার পুরনো সহকর্মী। 3 বছর আগে কুখাম ছেড়ে আসার পর আর তেমন যোগাযোগ রাখা হয়নি। খুব সাহসী ও মেধাবী বিজ্ঞানী, কিন্তু আমি জানি এলেনা তো সহজে দমে যাওয়ার মেয়ে নয়। তবে যদি সে সাহায্য চায় তাহলে পরিস্থিতি সত্যিই গুরুতর। আমি ধীরে ধীরে কুলার বক্সটি নিলাম। এর ভেতরে কিছু নমুনা রাখা আছে, যেমন অল্প কিছু রক্ত, কিছু মৃত চামড়া আর জলের নমুনা। ভিতর থেকে হালকা এক ধরনের দুর্গন্ধ বের হচ্ছে, যেন পচে যাওয়া কোনো জৈব পদার্থের গন্ধ। সাথে সাথে স্টিফেন একটা চিঠি দিল, তাতে লেখা, Dear Rudra, 3 days ago I had a slight itch on the back of my hand. Now there are red blisters and the skin around them is starting to peel off. An epidemic has started in Kokam. After 7 days, the affected person's throat swells, his eyes turn bloodshot, and then within one night he suffocates and dies. That's exactly what will happen to me. I don't know how long I will live, but you please save the people of Kokam. That's it. Your friend, Elena. এটাকে বাংলায় করলে কথাগুলো এইরূপ। প্রিয় রুদ্র, 3 দিন আগে আমার হাতের পেছনে সামান্য চুলকানি শুরু হয়েছিল। এখন সেখানে লালচে ফোসকা আর তার চারপাশের ত্বক খসে পড়তে শুরু করেছে। খোকামের মধ্যে এক মহামারী শুরু হয়েছে। 7 দিনের মাথায় আক্রান্ত ব্যক্তির গলা ফুলে যায়, চোখ দুটো রক্তাভ হয়ে যায়, আর তারপর এক রাতের মধ্যেই দম বন্ধ হয়ে মারা যায়। আমার অবস্থাও ঠিক তাই হবে। আমি জানি না আমি আর কতদিন বাঁচব, তবে কোখামের বাসিন্দাদের তুমি বাঁচাও। এটি তোমার বন্ধু এলিনা। বুঝলাম, এক ভাইরাস এবং বিপদের কথা লিখে পাঠিয়েছেন এলেনা। আমি স্টিফেনকে জিজ্ঞেস করলাম, আচ্ছা স্টিফেন, তুমি কি জানো এই ভাইরাস কিভাবে ছড়াচ্ছে? ইয়েস প্রফেসর, আসলে আক্রান্ত হবার পর
প্রথমে ত্বক খসে খসে পড়ে, তারপর আস্তে আস্তে গলা ফুলে ব্যাঙের মতন হয়ে যায়। তখন শ্বাস নিতে অসুবিধা হয় রোগীর। শহর থেকে এখন বেরোনো অসম্ভব হয়ে গেছে। শহরের চারিদিকে মিলিটারি ব্যারিকেডও বসেছে। আমরা এক প্রকার বন্দি হয়ে গেছি বলতে পারেন। না স্টিফেন, এই ভাইরাসের উৎপত্তি কোথায়? বিজ্ঞানীরা বলছেন শহরের ব্যাঙগুলোর মধ্যে এক ধরনের মিউটেশন হয়েছে। নদীর জলে কোনো একভাবে এই বিষ ঢুকে পড়েছে। প্রফেসর এলেনা বিশ্বাস করেন এই বিষের গঠন বা এই বিষের স্ট্রাকচার যদি আমরা জেনে নিতে পারি, তাহলে আমরা এর একটা প্রতিষেধক বা এর একটা অ্যান্টিডোট বানাতে পারবো। আচ্ছা বেশ, আমি পরীক্ষা শুরু করছি। ওখানকার সায়েন্টিস্টরা কি এই রোগের প্রতিষেধকের ব্যাপারে কিছুটা এগিয়েছে? আর বলবেন না প্রফেসর, এক রাতের মধ্যে হঠাৎ করে গোটা কুখামে এই রোগ ছড়িয়ে পড়ল। সময় পেলাম কোথায় আমরা? তবে হ্যাঁ, ওখানের আশেপাশের শহরে এই রোগের প্রতিষেধকের ব্যাপারে কথাবার্তা শুরু হয়ে গেছে এবং পরীক্ষা নিরীক্ষাও চলছে। তবে আমার ভয় হচ্ছে অনেক দেরি না হয়ে যায়। আমি কোনো ম্যাজিক ওষুধ তো তৈরি করতে পারি না। অন্যান্য সায়েন্টিস্টের যা সময় লাগে, হয়তো আমার একটু সময় কম লাগবে, অথবা তার থেকে বেশি সময়ও লাগতে পারে। তবে সেখানে বিজ্ঞানী এলেনা ও আরো নামি দামি ডক্টরেরা আছেন। তাহলে এলেনা তোমাকে আমার কাছে কেন পাঠালো? আপনার কাছে আসার কারণ আরো একটা আছে, এটার জন্য। লক্ষ্য করলাম স্টিফেন তার ঝোলা ব্যাগ থেকে একটি পুরনো বই বের করে আমার সামনে রাখলো। হলুদ হয়ে যাওয়া পাতাগুলো থেকে এক ধরনের পচা কাগজের গন্ধ বের হচ্ছিল। এই বইটা আমি কোখামের পুরনো লাইব্রেরি থেকে পেয়েছি। দেখুন, এই বইটিতে ঠিক এমনই এক রোগের বর্ণনা রয়েছে যা কয়েক শতাব্দী আগে পৃথিবীতে এসেছিল। আমি বইয়ের পাতার দিকে তাকালাম। পুরনো চিত্রলিপি এবং হায়ারোগ্লিফে লেখা ছিল ভয়ঙ্কর এক রোগের কথা, যেখানে মানুষের ত্বক খসে পড়ত এবং শেষে গলা ফুলে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু করত। অসম্ভব! এত বছর পর সেই একই রোগ কিভাবে ফিরে এলো? আমরাও ঠিক বুঝতে পারিনি। তবে এই বইয়ে আরও একটা তথ্য আছে। সে পাতাগুলো উল্টে একটি চিত্রলিপির দিকে দেখালো। সেখানে একজন পুরুষ দাঁড়িয়ে আছেন, মাথায় রাজকীয় মুকুট, হাতে ওষুধের পাত্র। নিচে লেখা ছিল ইমহোটেপ। ইমহোটেপ? হ্যাঁ, তিনি শুধু মিশরের পুরোহিতই ছিলেন না, বরং ইতিহাসের সর্বপ্রথম মেডিসিন কিং হিসাবে পরিচিত হন তিনি। বইটা বলছে তিনি এই রোগের প্রতিষেধক তৈরি করেছিলেন এবং তার ল্যাবরেটরিতে সেটির উপকরণ লিপিবদ্ধ করা এখনো আছে। আমি দ্রুত বইয়ের পরবর্তী পৃষ্ঠাগুলো উল্টে দেখলাম। সেখানে একটি পিরামিডের জিওমেট্রিক পজিশন আঁকা ছিল, যা নীল নদের তীরে সাহারার কাছে অবস্থিত। তুমি বলতে চাইছো আমাদের মিশর যেতে হবে? আমাদের সাহারা মরুভূমির কাছে তিউনিসিয়ার এক প্রাচীন গুপ্ত পিরামিডে যেতে হবে, যেখানে ইমহোটেপ তার ওষুধ নিয়ে গবেষণা করতেন। এটা আমাদের কাছে শেষ সুযোগ রুদ্র। কুখাম ধ্বংস হয়ে যাচ্ছে এবং এই রোগ ছড়িয়ে পড়লে সারা বিশ্বে মহামারী শুরু হয়ে যাবে। যদি ইমহোটেপ সত্যিই এই রোগের ওষুধ তৈরি করে থাকেন, তাহলে আমাদের সেটা খুঁজে বের করতেই হবে। আমি বুঝতে পারছি সময় ফুরিয়ে আসছে। ওদিকে প্রফেসর এলেনা ও অন্যান্যরা এর প্রতিষেধক তৈরি করতে ব্যস্ত। আমরা যদি এই দৃষ্টিকোণ দিয়ে কোনো কাজে আসতে পারি, অর্থাৎ এই রোগের প্রতিষেধক খুঁজে আনতে পারি, তাহলে পুরো শহর তথা পৃথিবীর ভালো হবে। না হলে এই রোগ ক্রমশ ছড়িয়ে পড়বে। তুমি কি বলছো? এটা কি কোনো প্রাকৃতিক সংক্রমণ নয়? আমার বিশ্বাস এর সমাধান আছে। তবে আমাদের আর কোনো উপায় নেই। আমরা মরুভূমির পথে রওনা দেব।
21শে জানুয়ারি মিশরের কায়রো বিমানবন্দরে নামার পর আমি ও স্টিফেন সরাসরি সাহারা মরুভূমির দিকে রওনা দিলাম। সেখানে পৌঁছে আমরা একটি প্রাইভেট কার নিয়ে তিউনিসিয়ার দিকে যাত্রা করলাম। সেখানে নেমে স্থানীয় কয়েকজন গাইডের সাথে কথা বলার চেষ্টা করলাম। সেই বইয়ের জিওমেট্রিক পজিশন অনুযায়ী আমাদের গন্তব্যস্থল গাইডদেরকে জানালাম, কিন্তু তারা সেই জায়গাটা দেখে আতঙ্কিত হয়ে উঠল। এক বৃদ্ধ বেদুইন চোখ বড় বড় করে বলল, আপনারা ওখানে যেতে চান? ওটা তো পয়জন কিংয়ের এলাকা, কেউই ওখানে চায় না। মরুভূমির বিষধর সাপ আর অদ্ভুত রোগ সেখানটা পাহারা দেয়। আমাদের মধ্যে কেউ সেখানে যাবে না। আমাদের দমানো সহজ ছিল না। শেষমেশ আমরা 2টি উট কিনে নিজেদের রসদ সংগ্রহ করলাম এবং সেখান থেকে কোনো গাইড ছাড়াই উট নিয়ে মরুভূমির পথ ধরলাম। রওনা হলাম ভয়ঙ্কর সেই এলাকায়। বাইশে জানুয়ারি। সময় বুঝতে পারছি না, তবে আজ মরুভূমিতে প্রথম দিন। আমি ও স্টিফেন মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে আমাদের উটগুলো চালিয়ে এগোচ্ছিলাম। আমাদের গন্তব্য ইমহোটেপের সেই গুপ্ত পিরামিড। কিন্তু কে জানতো তার আগে আমাদের পাড়ি দিতে হবে এই নিষ্ঠুর মরুভূমির ভয়ঙ্কর দিন ও রাতে। এই মরুভূমি এক রহস্যময়, ভয়ঙ্কর ও নিষ্ঠুর স্থান। এখানে বেঁচে থাকার নিয়মগুলো একেবারেই আলাদা। সূর্যের তীব্র আলো, প্রতিটি দিকের নির্জনতা এবং প্রকৃতির অদ্ভুত রূপ মানব সভ্যতাকে চ্যালেঞ্জ জানায়। সকালবেলা সূর্য ওঠার সঙ্গে সঙ্গে বালির রং বদলে যায়। প্রথমে হালকা সোনালি, তারপর তা ক্রমে জ্বলন্ত সাদা হয়ে ওঠে, যেন পৃথিবীর বুকে এক বিশাল আগুনের সমুদ্র। তাপমাত্রা 45 থেকে 50 ডিগ্রির ওপরে চলে যায়। গায়ের কাপড়ের প্রতিটি অংশ গরম হয়ে ওঠে, যেন পোড়া লোহা। ত্বকে সূর্যের তাপ সরাসরি আঘাত করে। মাথার ভেতর আগুনের গোলার মতো ব্যথা হতে থাকে। হাওয়াও যেন এক ভয়ঙ্কর শত্রু। গরম বাতাস যা লোহা গলিয়ে দিতে পারে, তা মানুষের ত্বক শুকিয়ে দেয়। ঠোঁট ফেটে যায়, জিহ্বা শুকিয়ে কাঠ হয়ে যায়। আমি মুখটা রুমাল দিয়ে ঢেকে নিলাম, কিন্তু তারপরেও মুখ শুকিয়ে যাচ্ছিল। স্টিফেন বারবার ফ্ল্যাক্স থেকে জল খাচ্ছিল, কিন্তু যত বেশি খাচ্ছিল ততই মনে হতে লাগলো আমাদের জলের ভান্ডার ক্রমশ শেষ হতে চলেছে। আর কত দূর রুদ্র? এখনো অনেক বাকি, জল বাঁচিয়ে খাও। আমরা এখনো মরুভূমির সেই জায়গায় পৌঁছাইনি। যতক্ষণ সূর্য থাকে ততক্ষণ কোনো প্রাণীর দেখা পাওয়া যায় না। কেবল মাঝে মাঝে দেখা যায় বালির ওপর কাঁটাযুক্ত ছোট্ট কিছু গুল্ম, যারা এই ভয়ঙ্কর পরিবেশেও টিকে আছে। তপ্ত বালি আমাদের জুতোতে ঢুকে যাচ্ছিল। হাঁটার প্রতিটি পদক্ষেপ ছিল একটি নতুন লড়াই। এমনকি উটগুলোর অবস্থাও খারাপ হয়ে যাচ্ছিল। দিনের ভয়ঙ্কর গরমের পর রাত নামে এক অপ্রত্যাশিত শত্রু হয়ে সন্ধ্যার পরপরই তাপমাত্রা দ্রুত কমতে শুরু করে। মরুভূমির রাত মানেই শুষ্ক শীতল অন্ধকার। দিনে যেখানে তাপমাত্রা 50 ডিগ্রি ছিল, সেখানে রাত নামতেই তা নেমে আসে 5 থেকে 15 ডিগ্রির মধ্যে। শরীরে যত ঘাম জমেছিল সব মুহূর্তেই বরফ হয়ে যেতে চায়। রাতের সময় মরুভূমির নীরবতা যেন আরো গা ছমছমে হয়ে ওঠে। এখানে কোনো প্রাণী নেই, পাখির ডাক নেই, কেবল মাঝে মাঝে হালকা বাতাসের শোঁ শব্দ আর দূরে কোথাও সাপের ফিসফিসানি। কখনো কখনো বাতাসের মধ্যে শোনা যায় অদ্ভুত ফিসফিস আওয়াজ, যা আসলে বালির ওপর দিয়ে বইতে থাকা হাওয়ার ধাক্কায় সৃষ্ট শব্দ। তবে বহু অভিযাত্রী বলে থাকেন এই ফিসফিস আওয়াজের মধ্যে যেন মানুষের কথা বলার মতো শব্দ মিশে থাকে। তাঁবু খাটানো হলো, কিন্তু বাতাস এত ঠান্ডা হয়ে গেল যে
মনে হচ্ছিল শরীরের ভেতর হাড় অবধি জমে যাচ্ছে। গায়ে চাদর জড়িয়ে আগুন জ্বালানোর চেষ্টা করা হলো, কিন্তু শুকনো বাতাসের কারণে আগুন জ্বালানো কঠিন হয়ে গেল। তখন স্টিফেন দাঁত কিটমিটিয়ে বলল, এটা অসম্ভব। দিনে আগুনের মতন গরম, রাতে বরফের মতন ঠান্ডা। আমি আর কোনো কথা বললাম না, শুধু নিজের শ্বাসের ধোঁয়া দেখতে পেলাম অন্ধকারের মধ্যে। 23শে জানুয়ারি সকালে আমরা আবার রওনা দিলাম, কিন্তু আজকের দিনটা ছিল আরো বিভীষিকাময়। চারপাশে ধুধু বাড়ির পাহাড়। এক সময় স্টিফেন চিৎকার করে উঠল, দেখো, সামনে একটা শহর। আমি তাকিয়ে দেখলাম দূরে কিছু পাম গাছ আর জলের আভাস দেখা যাচ্ছে। আমি দ্রুত বললাম, না, এটা মরীচিকা। কিন্তু স্টিফেন দৌড়ে সামনে চলে গেল। সে হাঁপাচ্ছিল, মুখে উচ্ছ্বাস, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সে থমকে দাঁড়ালো। ওখানে কিছুই নেই, শুধু তপ্ত বালি। তার মুখ শুকিয়ে গেল, চোখে হতাশার ছাপ। স্টিফেন অস্পষ্ট স্বরে বলল, আমরা আমরা মারা যাব, আমরা মারা যাব। তার কাঁধ চেপে ধরে বললাম, না, চোখে চোখ রাখো স্টিফেন। আমরা এত দূর এসেছি, এখন আর হাল ছাড়তে পারি না। মরুভূমির সবচেয়ে বড় প্রতারণা হলো এর ল্যান্ডস্কেপ কখনো একই থাকে না। একদিন যেখানে পাহাড় ছিল, পরদিন সেখানে শুধু সমতল বালি। এক জায়গায় দাঁড়িয়ে মনে হয় সামনের পথ পরিষ্কার, কিন্তু কয়েক ঘন্টা পরেই বিশাল বালির ঢেউ সেই পথ ঢেকে ফেলে। মরুভূমিতে দিক ঠিক রাখা সহজ নয়। এখানে উত্তর, দক্ষিণ, পূর্ব বা পশ্চিম সব দিক একই রকম লাগে। বালি সর্বত্র একই রকম, কোনো গাছ বা চিহ্ন নেই যা দেখে দিক নির্ণয় করা যায়। অনেক সময় মরীচিকা দেখা যায়, দূরে এক জলাশয় দেখা যাচ্ছে, কিন্তু কাছে গেলে বোঝা যায় ওটা কেবল গরম বাতাসের প্রতিফলন। এই মরীচিকা মরুভূমির সবচেয়ে বড় বিভ্রম, যা অনেক ভ্রমণকারীদের মৃত্যুর মুখে ঠেলে দেয়। সন্ধ্যায় একটা শিলার পাশে তাঁবু খাটালাম। সেদিন আগুন জ্বালাতে সক্ষম হয়েছিলাম, কিন্তু মাঝরাতে কিছু একটা শুনতে পেলাম, ফিস ফিস শব্দ। ঘুমন্ত স্টিফেনকে ধাক্কা দিয়ে তুললাম, জিজ্ঞেস করলাম, স্টিফেন, তুমি শুনতে পাচ্ছ? স্টিফেন কানে হাত দিয়ে কিছু শোনার চেষ্টা করল। বাতাসের মধ্যে যেন কেউ কিছু বলছে। আমরা পরস্পর একে অপরের দিকে তাকালাম, কেউই কিছু বললাম না, কিন্তু আমাদের দুজনের চোখেই ছিল একটা আতঙ্ক। এই রাতটা এইভাবেই এক অজানা আতঙ্কে কেটে গেল। মরুভূমি নির্জন মনে হলেও এটি বিপদে ভরা। এখানে বেঁচে থাকা প্রাণীগুলো সবই ভয়ঙ্কর, যেমন সিনাই কোবরা। এই বিষাক্ত সাপ মরুভূমির বালির নিচে লুকিয়ে থাকে এবং অন্ধকারে বের হয়। একবার কামড়ালে কয়েক মিনিটের মধ্যে মৃত্যুর সম্ভাবনা। আবার স্যান্ড ভাইপার, এর শরীর বালির রঙের মতো হওয়ায় বোঝা যায় না কখন এটা পায়ের নিচে চলে এসেছে। অন্যদিকে বিচ্ছু বা স্করপিয়ন মরুভূমির বাড়ির নিচে লুকিয়ে থাকে এবং রাতের বেলা শিকার ধরতে বের হয়। আবার ছোট আর দেখতে নিরীহ হলেও কিছু বালির পোকার কামড়ে ভয়ানক ইনফেকশন হয়। চব্বিশে জানুয়ারি সকালে আমরা যখন যাত্রা শুরু করলাম, তখন মরুভূমির আকাশ আচমকা লালচে কমলা হয়ে উঠল। একটা ঝড় শুরু হয়েছে। স্টিফেন ভয়ে বলল, এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? দুজন দুজনের কথা শুনতে পাচ্ছি না। আমি চিৎকার করে বললাম, বালির ঝড়, তাড়াতাড়ি তাড়াতাড়ি মুখ ঢেকে ফেলো। আমরা দ্রুত মুখ ঢাকলাম।
উটগুলোর দড়িগুলো শক্ত করে ধরে থাকলাম, কিন্তু মুহূর্তের মধ্যে বিশাল ধুলো স্রোত আমাদের আচ্ছন্ন করলো। চোখের সামনে আর কিছুই দেখা যাচ্ছিল না। বাড়ির ঘূর্ণির মধ্যে এক সময় অনুভব করলাম চারপাশে সাপের ফোঁস-ফোঁস শব্দ হচ্ছে। সেই দিনটা সেভাবেই গেল। মরুভূমি শুধু একটা স্থান নয়, এটা একটা ধাঁধার মতো, যেখানে প্রকৃতি বারবার মানুষকে প্রতারণা করে, পরীক্ষা নেয়। একদিকে অসহনীয় গরম, অন্যদিকে তুষারের মতো ঠান্ডা। একদিকে দিকভ্রান্ত মরীচিকা, অন্যদিকে লুকিয়ে থাকা বিষধর প্রাণী। এটা এমন এক স্থান যেখানে বেঁচে থাকাটাই এক যুদ্ধ। বেঁচে থাকার তীব্র লড়াইয়ের পর অবশেষে পরদিন সন্ধ্যায় আমরা একটা ওয়েসিস খুঁজে পেলাম। ওয়েসিস হলো একটা ছোট্ট জলাশয়, যার চারিপাশে কিছু খেজুর গাছ। মরুভূমির একমাত্র শান্তির জায়গা। ক্লান্ত শরীরে উটগুলোকে জল খাওয়ালাম এবং নিজেদের জন্য সেখানে তাঁবু খাটালাম। দুজনের শরীর ক্লান্ত। স্টিফেন নিচু স্বরে বলল, রুদ্র, তোমার কি মনে হচ্ছে কেউ আমাদের দেখছে? চারপাশে তাকালাম। নীরব মরুভূমি, হালকা বাতাসের সাথে খেজুর পাতার মৃদু আওয়াজ। রাতের আকাশটা ছিল চাঁদের আলোয় ঝলমলে, কিন্তু মরুভূমির বাতাসে একটা অজানা শীতলতা। আমি আমার তাঁবুর সামনে বসে আগুনের শিখার দিকে তাকিয়েছিলাম। গাছের পোড়া গন্ধ আর দূরের কোনো নিশাচরের ডাক মিলিয়ে এক অদ্ভুত পরিবেশ তৈরি করেছিল। সারাদিনের ক্লান্তি কাটিয়ে একটু আরাম করার চিন্তা করছিলাম, ঠিক তখনই একটা শব্দ কানে এলো। আমি মুহূর্তেই চমকে উঠলাম। আগুনের আলোয় কিছু একটা নড়তে দেখলাম, কিন্তু ঠিক বুঝতে পারলাম না। ধীরে ধীরে চোখ সয়েলে যা দেখলাম, তাতে আমার শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। আমার ঠিক কয়েক ফুট সামনে একটা র্যাটল স্নেক ফনা তুলে দাঁড়িয়ে আছে। তার লম্বা দেহ বালির ওপর সরসর করে এগিয়ে আসছে, আর তার লেজের র্যাটলসগুলো কাঁপিয়ে সেই ভয়ানক শব্দটা করছে, যেন আমাকে সাবধান করছে, যেন একটা মারণ খেলা শুরু হতে চলেছে। আমি নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইলাম, আর আমার পেছনে স্টিফেন। ছোটবেলা থেকে শিখেছি, র্যাটল স্নেক যদি আক্রমণাত্মক ভঙ্গি নেয় তাহলে একদম স্থির থাকতে হয়। কিন্তু তাতে কি সত্যি কাজ হবে? মরুভূমির গভীরে একা আমি আর একটা বিষাক্ত সাপ, এটা ছিল এক শ্বাসরুদ্ধকর মুহূর্ত। একটা ছোবল আর দুটো শরীর মিশে যাবে মরুভূমির উত্তপ্ত বালুকাতে। আমার হাতের ছুরি ধীরে ধীরে বের করলাম, যদিও জানতাম যদি সাপটা লাফিয়ে পড়ে তাহলে প্রতিক্রিয়া দেখানোর মতো সময়ও পাব না। কিন্তু আমি লড়াই ছাড়তে রাজি না। আমি নড়লাম না, নিঃশ্বাসও যেন আটকে রেখেছিলাম। সাপটা কয়েক মুহূর্ত স্থির রইল, তারপর ধীরে ধীরে পিছিয়ে গেল। এতক্ষণ তার চোখ আমার দিকেই স্থির ছিল, যেন সে আমার সাহস পরীক্ষা নিচ্ছিল। তারপর হঠাৎ করেই সে মোচড় মেরে পাশের বালির মধ্যে মিলিয়ে গেল, যেন সে কখনো আসেইনি। আমি তখনও কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। বিশ্বাসই হচ্ছিল না যে আমি এত বড় বিপদ থেকে রক্ষা পেলাম। ধীরে ধীরে শ্বাস ছাড়লাম। অনুভব করলাম বুকের ভেতর হার্টবিট এখন দ্রুত। সেদিন বুঝেছিলাম, মরুভূমি শুধু শূন্যতা আর নীরবতার জায়গা নয়, এটা একটা ভয়ঙ্কর খেলাঘর, যেখানে এক মুহূর্তের ভুল মানেই মৃত্যু। 25শে জানুয়ারি। রাত তখন ঘনিয়ে আসছে। আকাশের লালচে আভা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে মরুভূমির বুকে। স্টিফেন ওয়েসিসের ঠান্ডা জল সংগ্রহে বেরোলে আমার চোখ আটকে গেল বালির মাঝে কিছু একটা দেখে। ধীরে ধীরে এগিয়ে গেলাম। কাছ থেকে দেখে মনে হলো এটা একটা ছোট্ট চামড়ার বাঁধানো ডায়েরি, যেটার অর্ধেকটা বালির নিচে ঢাকা। ধুলো সরিয়ে সেটি হাতে তুলে নিলাম, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এটা আমার খুব চেনা লাগছিল। কোথায় যেন দেখেছি। আমি ডায়েরিটা খুললাম, দেখলাম স্টিফেনের নিজের লেখা। তখন মনে পড়ল আসার পর থেকে উপলব্ধি করেছে
মাঝে মাঝে স্টিফেন এটাতে কিছু লেখে। সেখানে লেখা, Shiva now faithful to him, but soon he will go into a meditative stage. His neck snake and trident will be given to me. লেখাটার মাথা মুন্ডু তো কিছুই বুঝলাম না। সব থেকে বড় কথা, ডায়েরিটা কিভাবে এখানে এলো? আর তখনই এটা ভাবতেই মাথায় এলো, যখন স্টিফেন ওয়েসিস থেকে জল আনতে যাচ্ছিল, তখন হয়তো স্টিফেনের জামার পকেট থেকে ডায়েরিটি বালির মধ্যে পড়েছে। হঠাৎ কিছু একটা ভেবে আমার চোখ বড় বড় হয়ে উঠল। ডায়েরিটা আবার হাতে নিয়ে পড়লাম। Shiva is now faithful to me, but soon he will go into the meditation. Then the snake around his neck and the trident will be mine. কথাগুলো আমার মাথায় কেমন যেন পরিষ্কার হয়ে এলো। ডায়েরিটা আমার পকেটে রাখলাম, কিন্তু তাকে কিছু বললাম না। 27 জানুয়ারি, 2 দিন কেটে গেছে। আমরা মরুভূমির বুকে একের পর এক সম্ভাব্য স্থান করেছি, কিন্তু কোথাও পিরামিডের অস্তিত্ব খুঁজে পাইনি। 2 দিন ধরে মরুভূমির বুকে পিরামিডের সন্ধান করে আমরা প্রায় আশা ছেড়েই দিয়েছিলাম। তীব্র গরম, দিকভ্রান্ত মরীচিকা আর বালির স্রোতের মধ্যে পিরামিডের কোনো চিহ্নই দেখা যাচ্ছিল না। উটের পাশে বসে স্টিফেন ক্লান্ত স্বরে বলল, হয়তো আমরা ভুল করছি। আমার ধৈর্য এত সহজে শেষ হয় না। চুপচাপ মানচিত্রের দিকে তাকিয়েছিলাম। হাতে থাকা পুরনো পাণ্ডুলিপির ও মানচিত্রের পাতাগুলো ভালোভাবে উল্টে পাল্টে দেখছিলাম। না না, এটা এখানেই কোথাও আছে, হয়তো বালির নিচে চাপা পড়ে গেছে। স্টিফেন দীর্ঘশ্বাস ফেলে বলল, এই পিরামিড কি আদৌ বাস্তব, নাকি একটা মিথ, একটা পুরানো কিংবদন্তি? কিন্তু সেই রাতেই সবকিছু বদলে গেল। সেদিন রাত্রি ঘনিয়ে আসলে আমরা ক্যাম্পের পাশে আগুন জ্বালিয়ে বিশ্রাম নিচ্ছিলাম। চারদিক নিস্তব্ধ, আকাশে অগণিত তারার মেলা। ঠান্ডা হাওয়ায় উটগুলো নড়ে চড়ে উঠছিল। তখনই হঠাৎ একটা ভয়ঙ্কর শব্দ ভেসে এলো। সমগ্র মরুভূমি যেন কেঁপে উঠল। বালির নিচ থেকে যেন পৃথিবীর ভেতর থেকে কেউ উঠে আসছে। স্টিফেন আতঙ্কে উঠে দাঁড়ালো। ওটা কি? পর মুহূর্তেই আমরা দেখতে পেলাম একটা দূরে বালির ঢিপি ধসে যেতে শুরু করেছে। বালি গিলে নিচ্ছে নিজেকেই। চোখের সামনে বিশাল একটা গর্ত তৈরি হলো, যেন মরুভূমির বুক ফুঁড়ে উঠল এক লুকানো অতীত। ধুলোর ঝড়ে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু ধীরে ধীরে একটি গঠন ফুটে উঠতে লাগলো। একটি সর্পিলাকার পাথরের সিঁড়ি, যা নেমে গেছে অন্ধকারের গভীরে। স্টিফেন কাঁপা কণ্ঠে সেই দিকে তাকিয়ে বলল, ওটা আবার কি? নিচের দিকে তাকিয়ে দেখলাম আমাদের সামনে নেমে গেছে এক অজানা পথ। আমরা হয়তো ঠিক জায়গাতেই এসেছি। বালির নিচে এতদিন লুকিয়ে থাকা পিরামিড যেন প্রকৃতির খেয়ালে আবার উঠে এসেছে। স্টিফেনকে বললাম, নিচে নামার আগে এক কাপ চা হবে নাকি স্টিফেন? জানি না কি বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে, জানি না আমরা আবার বেঁচে ফিরবো কিনা। চা খেয়ে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র যেমন টর্চ, দড়ি, জল, কিছু শুকনো খাবার সব গুছিয়ে নিয়ে সর্পিলাকার সিঁড়ি ধরে নামতে শুরু করলাম দুজনে। প্রথমে কয়েক ধাপ পেরোনোর পরই বাইরের চাঁদের আলো মিলিয়ে গেল। চারপাশ যেন গিলে নিল এক কালো অন্ধকার। টর্চের আলো জ্বালতেই সামনের দৃশ্যটা ধীরে ধীরে স্পষ্ট হলো। পাথরের দেয়াল, যেগুলো জীর্ণ হলেও এখনো মজবুত, আর তার গায়ে খোদাই করা প্রাচীন মিশরীয় হায়ারোগ্লিফিক্স। সিঁড়ি শেষ হতেই আমরা এসে পড়লাম এক বিশাল হল ঘরে। পাথরের খোদাই করা বিশাল স্তম্ভগুলো ছাদকে ধরে রেখেছে। দেয়ালের ওপর অসংখ্য চিত্র। পুরোহিতরা মন্ত্র পড়ছে। ফেরাওদের সঙ্গী সেনারা যুদ্ধ করছে, আর মাঝখানে একজন পুরুষ দাঁড়িয়ে আছেন, সাদা পোশাক, হাতে এক রহস্যময় পদার্থের পাত্র। স্টিফেন ফিসফিস করে বলল,
এটাই কি ইমহটেপ? চিত্রগুলোর দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে বললাম, সম্ভবত, কিন্তু দেখো এখানে কিছু লিপি আছে যা সাধারণ মিশরীয় ভাষার চেয়ে জটিল। এগুলো হয়তো বিশেষ কোনো তথ্য লুকিয়ে রেখেছে। ভেতরের করিডোরের সময়ের ছাপ বর্তমান। ধীরে ধীরে আমরা সামনে এগোতে থাকলাম। করিডোরের মেঝে বালিতে ঢাকা, কোথাও কোথাও ভাঙা পাথর পড়ে আছে। মনে হচ্ছিল 1000 বছর আগে এখানে সময় থমকে গেছে। দেয়ালের দিকে তাকাতেই দেখা গেল কোথাও কোথাও খোদাই করা মানুষের মুখ আধা মুছে গেছে, যেন কেউ ইচ্ছে করে এদের অস্তিত্ব মুছে দিতে চেয়েছে। এক জায়গায় এসে থমকে দাঁড়ালাম। দেয়ালের গায়ে আঁকা আছে এক ভীত মানুষ, তার গলা ফুলে গেছে, আর তার আশেপাশে ব্যাঙের মতো কিছু প্রাণী ঘুরছে। স্টিফেন শ্বাস আটকে বলল, এটা দেখো, এটা তো আমাদের শহরের ওই রোগের মতোই। হয়তো আমরা ঠিক পথে এসেছি, কিন্তু এর সমাধান পেতে হলে আমাদের আরো গভীরে যেতে হবে। আরো কিছু দূর এগোতেই সামনে এলো এক প্রাচীন দরজা, যার গায়ে খোদাই করা আছে বিষাক্ত সাপ ও বিচ্ছুর প্রতীক। দরজার মাঝখানে একটা চিহ্ন, দেখতে অনেকটা স্টিফেনের আনা বইটাতে আঁকা প্রতীকের মতো। হঠাৎ একটা অদ্ভুত আওয়াজ শোনা গেল। কোথা থেকে যেন হালকা বাতাস আসছে, যা বোঝাচ্ছিল এই পিরামিডে কোথাও ফাঁকা জায়গা আছে, সেখান থেকেই আসছে সেই বাতাস। আমরা একে অপরের দিকে তাকালাম। দরজাটি খুলতেই বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলাম। টর্চের আলোয় সামনে ফুটে উঠল অগণিত সোনা, রত্ন, মূল্যবান অলংকার, এক রাজকীয় গুপ্তধন। বিশাল ব্রোঞ্জের পাত্র ভর্তি স্বর্ণমুদ্রা। দেয়ালের পাশে সাজানো ছিল দামি রত্নখচিত রাজদণ্ড, আর মেঝেতে ছড়িয়েছিল অমূল্য নীল রত্নের টুকরো। স্টিফেন মুগ্ধ হয়ে বলল, আমরা ধনী হয়ে গেছি, আমরা ধনী হয়ে গেছি রুদ্র, আমরা ধনী হয়ে গেছি। সে উত্তেজিত হয়ে সামনে এগিয়ে যেতেই আমি শক্ত গলায় বললাম, থামো স্টিফেন। স্টিফেন চমকে আমার দিকে তাকালো। তার কাঁধে হাত রেখে বললাম, এইরকম পিরামিডে ফাঁদ থাকা খুবই স্বাভাবিক। যারা লোভ করে এই গুপ্তধনের দিকে ছুটে গেছে, তারা হয়তো আর জীবিত ফিরে আসেনি। আশেপাশের খোদাইগুলো লক্ষ্য করে স্টিফেনকে উদ্দেশ্য করে বললাম, তুমি ভুলে গেছো কেন আমরা এখানে এসেছি? আমরা এখানে এসেছি জ্ঞানের খোঁজে, গুপ্তধনের নয়। এটা দেখো। দেয়ালের দিকে ইশারা করে দেখালাম। সেখানে ইমহোটেপের একটি খোদাই করা ছবি ছিল, কিন্তু আশ্চর্যের বিষয়, সে একেবারেই সাধারণ পোশাক পরা, গায়ে কোনো অলংকার নেই, মাথায় কোনো মুকুট নেই। পিরামিডের বাইরের দেওয়ালেও ইমহোটেপের ছবি ছিল, যেখানে সে এক দার্শনিক ও চিকিৎসক হিসেবে পরিচিত। একজন সত্যিকারের জ্ঞানী ব্যক্তি কখনোই সোনার লোভ করেনি। সে শুধু জ্ঞানকেই শ্রেষ্ঠ সম্পদ বলে মনে করত। হয়তো স্টিফেন ধীরে ধীরে বুঝতে পারলো আমার কথা। ইয়েস 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 ইমহোটেপ তো সাধারণ পুরোহিত ছিল, তাই না? সে এত ধন সম্পদের মালিক হলো কিভাবে? তাহলে আমাদের আসল লক্ষ্য কি রুদ্র? এই গুপ্তধন আমাদের জন্য নয় স্টিফেন। আমাদের খুঁজতে হবে সেই গোপন জ্ঞান যা ইমহোটেপ রেখে গিয়েছিল। হয়তো এই পিরামিডের অন্য কোনো অংশে সেটার অস্তিত্ব আছে। স্টিফেন একটু ইতস্তত করলেও শেষ পর্যন্ত সম্মতি দিল। গুপ্তধনের হাতছানি উপেক্ষা করে আমরা অন্য পথ খুঁজতে শুরু করলাম। গুপ্তধনের ঘর ছেড়ে অন্য পথ ধরে এগিয়ে যেতে লাগলাম। সরু আঁকাবাঁকা একটা রাস্তা পেরিয়ে এসে দাঁড়ালাম আরেকটি বিশাল কক্ষের সামনে। ভেতরে পা রাখতেই আমাদের নাকে ভেসে এলো এক ধরনের তীব্র ওষুধের গন্ধ, মশলার মতো, কিন্তু তার মধ্যে যেন অদ্ভুত কিছু মেশানো। স্টিফেন ফিসফিস করে বলল, এটা কেমন গন্ধ? কিছু পুরানো রাসায়নিক জাতীয় কিছু মনে হচ্ছে। টর্চের আলোতে দেখলাম দরজার পাশে একটা মশাল রাখা। মশালের দিকে হাত বাড়িয়ে সেখানে আগুন জ্বালিয়ে দিলাম। আগুনের শিখা জ্বলে উঠতেই পুরো কক্ষের দৃশ্য স্পষ্ট হয়ে উঠল। আমরা বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। একটা গোপন চিকিৎসাগার। কক্ষের চারপাশে প্রাচীন পাণ্ডুলিপি সাজিয়ে রাখা, বড় বড় তাক জুড়ে গুচ্ছ গুচ্ছ নথি, যা হয়তো 1000 বছর ধরে কেউ স্পর্শ করেনি।
পাতাগুলো এতই পুরনো যে সামান্য হাতের ছোঁয়ায় নষ্ট হতে পারে। তার পাশে ছোট ছোট কাঠের বাক্স সাজানো, যেখানে কিছু গুঁড়ো ও নির্যাস জাতীয় পদার্থ রাখা। দেখে মনে হচ্ছিল এগুলো কোনো ঔষধি উপাদান হতে পারে। স্টিফেন বিস্মিত কণ্ঠে বলল, এটা কি কোনো চিকিৎসার গবেষণাগার? এগিয়ে গিয়ে আর একটা বাক্স খুললাম। তার মধ্যে শুকিয়ে যাওয়া নানা রকম গাছের শিকড়, গুঁড়ো করা খনিজ পদার্থ ও ছোট ছোট শুকনো পাতা ছিল। হ্যাঁ, এটা নিশ্চিতভাবেই কোনো প্রাচীন ফার্মেসি। কিন্তু শুধু ওষুধের উপাদানই নয়, ঘরের একপাশে দেখা গেল বিভিন্ন প্রাণীর মমি। ছোট ছোট আলমারিতে সাপ, ব্যাঙ, বিছার মমি সাজানো। কিছু কিছু কাঁচের জারে সংরক্ষিত, আবার কিছু স্রেফ কাপড়ে মোড়া। সেই মমিগুলোর মধ্যে একটা ব্যাঙের মমির দিকে আঙুল দেখিয়ে স্টিফেন বলল, এগুলো দেখো, এইসব প্রাণী কি সেই বিষাক্ত ব্যাঙের পূর্বপুরুষ? সম্ভবত। ইমহোটেপ হয়তো এদের নিয়ে গবেষণা করত। এত বিষাক্ত প্রাণী নিয়ে গবেষণা করতো বলেই হয়তো এখানের লোকেরা ইমহোটেপকে পয়জন কিং বলতো। এই নামটা তার জন্য উপযুক্ত। কিন্তু কক্ষের মাঝখানে যে বস্তুটি ছিল সেটাই সবচেয়ে রহস্যময়। একটি বিশাল কফিন। কফিনের ঢাকনার ওপর খোদাই করা ছিল এক রহস্যময় মানুষের মুখ, যা অনেকটা ফেরাউদের মতো দেখতে, কিন্তু তার গায়ে কোনো রাজকীয় অলংকার নেই। স্টিফেন থেমে গেল। এটা কার কফিন? ধীরে ধীরে হাত বলিয়ে দেখলাম খোদাইয়ের দাগ। এটা ইমহোটেপের নিজের কফিন। রুদ্র, আমরা এটা খুলবো তো? এটার ভিতরে ইমহোটেপের দেহ থাকতে পারে, অথবা অন্য কিছু। আমাদের খুব সাবধানে খুলতে হবে, যাতে কোনো মূল্যবান তথ্য নষ্ট না হয়। আমরা ধীরে ধীরে কফিনের ঢাকনায় হাত রাখলাম। পাথরের ঢাকনাটি ভারী এবং শতাব্দীর জমে থাকা ধুলো ময়লায় প্রায় আটকে গেছে। দুজনে একসঙ্গে শক্তি লাগিয়ে সেটি সরাতে লাগলাম। একটু একটু করে কফিনের ঢাকনা সরে গেল। এক মুহূর্তের মধ্যে কফিনের ভেতর থেকে অসংখ্য সাপ বেরিয়ে এলো। কালো, সবুজ, হলুদ বিভিন্ন রঙের বিষধর সাপ কুণ্ডলি পাকিয়েছিল কফিনের ভেতরে, আর তারা মুক্ত হতেই তীব্র হিসির শব্দ তুলে চারিদিকে ছড়িয়ে পড়ল। ঠিক তখনই আমরা কয়েক পা পিছনে সরে এলাম। স্টিফেন ভয় পেয়ে বলল, বাহ, এটা একটা কফিন নাকি মরক? এত এত সাপ এখানে কি করছে? আমি দ্রুত চারপাশ দেখে বললাম, এটা একটা ফাঁদ ছিল। ইমহোটেপ হয়তো তার সমাধি রক্ষার জন্যই এই সাপগুলো ব্যবহার করেছিল। কিন্তু কেন? হঠাৎ লক্ষ্য করলাম সেই কফিনের ভেতরের দিকে কিছু সাপের নিচে লুকিয়ে আছে একটা জিনিস। স্টিফেনও লক্ষ্য করলো। কিছু সাপগুলো কফিন থেকে বেরিয়ে যেতেই ভেতরে কিছু একটা দৃশ্যমান হলো। একটা প্রাচীন পাণ্ডুলিপি আর তার পাশে রাখা একটা সোনালী বাক্স। ধীরে ধীরে বললাম, আমাদের ওটা লাগবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের ওটা লাগবে। কিন্তু তাদের আগে এসব বিষধর সাপ থেকে মুক্তি পেতে হবে। ঠিক সেই সময় আমি আমার পকেট থেকে একটা বোতল বের করে সেখান থেকে কিছু একটা সে কফিনের দিকে ছুঁড়ে দিতে লাগলাম। সাথে সাথেই কফিনে থাকা নানা ধরনের সাপ এদিক ওদিক পালিয়ে গেল। প্রফেসর রুদ্র, আপনি এটা কি করলেন? কি ছুড়লেন এটা, যেটার ভয়ে এত বিষধর সাপগুলো পালিয়ে গেল? এটা হলো কয়লার আলকাতরার হাইড্রক্সিল ডেরিভেটিভ। এটা দিলে আমি দেখেছি এর গন্ধটা এতটা তীব্র হয় যে কোনো ধরনের সাপ এর ধারে কাছে আসে না। এখনো এটা নাম দিয়ে উঠতে পারিনি আমি। ব্রাভো প্রফেসর, ব্রাভো ব্রাভো। থামো স্টিফেন। স্টিফেন চমকে তার দিকে তাকালো। কেন? এই বাক্সের ভেতরেই হয়তো অ্যান্টিডোট বা প্রতিষেধক তৈরির গোপন সূত্র আছে। এটাই তো আমাদের দরকার। স্টিফেন ধীর পায়ে এগিয়ে এলো। তার চোখ ধীরে ধীরে কঠিন হয়ে উঠল। আমি বললাম, ওটা আমাদের দরকার নাকি তোমার? তুমি কেন বলছো এসব? সে কপট বিস্ময় দেখালো। আমি এক দৃষ্টে তার দিকে তাকিয়ে আমার পকেট থেকে সেই পুরনো ডায়েরিটি বের করলাম। স্টিফেন, এই ডায়েরির লেখাগুলো চেনা লাগছে। এটা তোমার নিজের লেখা, তাই না? Shiva is now faithful to me, but soon he will go into meditation. Then the snake around his neck and the trident will be mine. এটার মানে এই যে শিবার মানে রুদ্র অর্থাৎ আমি। আর এই অভিযান শেষ হলে এই বাক্স আর পাণ্ডুলিপি তোমার হাতে এলে তুমি আমাকে মেরে ফেলবে, কি তাই তো? স্টিফেনের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল।
তারপর ঠোঁটের কোণে এক ফাঁকি ফাঁকি হাসি এলো। তুমি কি বলছো রুদ্র? আমি তো একজন বিজ্ঞানী। আমি মাথা নাড়িয়ে বললাম, না, তুমি একজন লোভী ব্যবসায়ী যে বিজ্ঞানকে নিজের স্বার্থে ব্যবহার করে। তুমি আমাকে এখানে এনেছো কারণ তোমার কাছে যে বইটা ছিল সেখানে এমন অনেক ধাঁধা ছিল যা তুমি বুঝতে পারোনি, কিন্তু এটা তুমি জানতে যে আমি পারবো, তাই আমাকে সঙ্গে এনেছো। স্টিফেন এবার গম্ভীর হলো। আমিও রেগে গিয়ে বললাম, তুমি জানো স্টিফেন, আমি অনেকদিন ধরেই তোমার ব্যাপারে সন্দেহ করছিলাম, কিন্তু এখানে আসার পর সবকিছু পরিষ্কার হয়ে গেছে। যেদিন মরুভূমিতে তোমার এই ডায়েরি পাই, সেখানের কোডে লেখা ডিকোড করতে পারি। স্টিফেন একটুও বিচলিত হলো না, বরং সে এক ধরনের আত্মবিশ্বাসী হাসি দিল। ও, আমি কি কি করেছি? তুমি একটা জিনিস ভালোভাবে জানো স্টিফেন, যেখানে মহামারী ছড়াবে সেখানে মৃত্যু আসবে, আর যেখানে মৃত্যু আসবে সেখানে ভয়ের সৃষ্টি হবে। আর ভয় মানুষকে যে কোনো মূল্যে বাঁচতে বাধ্য করবে। তারা সব কিছু ত্যাগ করতেও রাজি থাকবে। তুমি কুখামে মহামারী ছড়িয়েছ স্টিফেন, এবং এটা প্রথমবার নয়। তোমার একটা জায়গা পছন্দ হলে তুমি সেখানে কোনো নতুন ধরনের মহামারী ছড়িয়ে দাও। এরপর যখন সেখানে হাজার হাজার মানুষ মারা যায়, তখন তুমি আগে থেকেই তৈরি করা প্রতিষেধক পাঠিয়ে নিজেকে নায়ক সাজিয়ে তোলো। স্টিফেনের চোখ একটু সংকুচিত হলো। এটা খুবই সাহসী একটা অভিযোগ রুদ্র। আই অ্যাপ্রিশিয়েট ইট। এর কোনো প্রমাণ আছে তোমার কাছে? হ্যাঁ, হেসে বললাম, যেখানে যেখানে আগে মহামারী ছড়িয়েছে সেসব জায়গায় মহামারী শেষ হবার পরে তোমার নামে জমি কেনা হয়েছে। প্রথমে তুমি রোগ ছড়াও, তারপর সেখানকার মানুষ মরলে তুমি সেই জায়গাটা দখল করো। তোমার এই ডায়েরি অনেক কথা বলে দিয়েছে স্টিফেন। তাহলে তুমি খুঁজে খুঁজে এত দূর খুঁজে বের করেই নিয়েছো? হ্যাঁ, এবার আর এক ধাপ এগিয়ে বললাম, তুমি আমাকে এখানে এনেছো কারণ তোমার সেই বইয়ের ধাঁধাগুলো তুমি বুঝতে পারোনি, কিন্তু তুমি এটা বুঝতে পারোনি যে আমি তোমার আসল উদ্দেশ্য ধরে ফেলেছি। স্টিফেন এবার একটা দীর্ঘ শ্বাস ফেলল। সে ধীরে ধীরে বলল, এত দূর এসেছো রুদ্র, তাহলে এটা তোমাকে বুঝতেই হবে যে আমি তোমাকে এত সহজে যেতে দেব না। স্টিফেন ধীরে ধীরে পিস্তল বের করলো। তুমি এটা না জানলেই ভালো হতো। স্টিফেন বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে, চোখে এক হিংস্র দৃষ্টি। কোনো ভয়ের চিহ্ন ছাড়াই শান্ত গলায় বললাম, তুমি কি কিছু ভুলে গেছো স্টিফেন? কি ভুলে গেছি? ধীরে ধীরে একটা ঠান্ডা হাসি দিয়ে বললাম, পিরামিডে নামার আগে আমরা একসঙ্গে বসে চা খেয়েছিলাম, মনে আছে? হ্যাঁ, তাতে? স্টিফেনের মুখে একটু দ্বিধার ছাপ ফুটল। এক ধাপ এগিয়ে এসে বললাম, তুমি কি জানো স্টিফেন, আমি তখনই তোমার জন্য একটা উপহার রেখে দিয়েছিলাম। স্টিফেনকে এবার একটু চিন্তিত দেখালো। এবার আরো জোরে বললাম, তোমার বানানো মহামারী, ঠিক সেই রোগের স্যাম্পেল মিশিয়ে দিয়েছিলাম তোমার চায়ের মধ্যে। স্টিফেন মুহূর্তের জন্য হতবাক হয়ে গেল, তার চোখ বড় হয়ে গেল। তারপর সে হঠাৎই নিজের গলা চেপে ধরল। না না, এটা সম্ভব না। তার নিঃশ্বাস দ্রুত হয়ে গেল। সে হাঁপাতে শুরু করলো, ঠিক যেমন কুখামের আক্রান্ত মানুষদের হয়েছিল। প্রথমে শরীরে এক তীব্র চুলকানি, তারপর ধীরে ধীরে এপিডার্মিস খসে পড়া, এবং এখন তার গলা ফুলতে শুরু করলো ব্যাঙের মতো। স্টিফেন দিশেহারা হয়ে গেল, তার হাত থেকে পিস্তলটা মাটিতে পড়ে গেল। সে কাঁপতে কাঁপতে নিজের পকেট হাতড়াতে লাগলো। আমার 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 অ্যান্টিডোট, আমার প্রতিষেধকটা। কিন্তু তখনই হালকা হাসি দিয়ে বললাম, তোমার পকেটে আর কিছু নেই স্টিফেন, আমি সেই প্রতিষেধকও সরিয়ে নিয়েছি। স্টিফেন থমকে গেল। তার চোখে ভয়, হতাশা আর ক্রোধ সব একসঙ্গে ফুটে উঠল। শান্ত কণ্ঠে বললাম,
আমি কেবল ন্যায় বিচার করেছি স্টিফেন। তুমি এতদিন এই রোগকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছ, আর সেই অস্ত্রই তোমার বিরুদ্ধে ব্যবহার করলাম। স্টিফেনের হাঁটু মাটিতে লুটিয়ে পড়ল, তার শ্বাস ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে। এইবার সে বুঝতে পারছে মৃত্যুর মুখে পড়লে কেমন লাগে, যে মৃত্যু এতদিন সে অন্যদের উপহার দিয়েছে সেটাই আজ তাকে গিলে ফেলছে। তার দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেললাম। এটা তোমার প্রাপ্য ছিল স্টিফেন। তুমি কুখামের জন্য যা করেছো তার বিনিময়ে এর চেয়ে ভালো কোনো শাস্তি হতে পারে না। স্টিফেন মাটিতে লুটিয়ে পড়েছে, তার নিঃশ্বাস দ্রুত হয়ে আসছে, চোখে ভয় আর হতাশা একসঙ্গে ঝলসে উঠেছে। ধীর পায়ে তার কাছে এগিয়ে গেলাম। আমার হৃদয়ে বিন্দু মাত্র করুণা ছিল না। তার চোখে চোখ রেখে বললাম, তুমি আমাকে ব্যবহার করতে চেয়েছিলে স্টিফেন, কিন্তু ভুলে গেছো আমি বিজ্ঞানী হতে পারি, কিন্তু আমি নিরীহ নই। স্টিফেন কাঁপতে কাঁপতে আমার দিকে তাকালো। তুমি এটা কি করলে? আমি ঠান্ডা হেসে বললাম, আমি সবসময় ন্যায়ের পথে চলেছি স্টিফেন, কিন্তু যদি কেউ খারাপ হয় আমি নিজের হাতে তার বিচার করি। খারাপদের জন্য আমি মৃত্যুদূত। স্টিফেনের শরীর ধীরে ধীরে নিস্তেজ হয়ে এলো। পিছনে ফিরে আর দেখিনি। হাতে তুলে নিলাম সেই সোনালী বাক্স ও পাণ্ডুলিপি। বহুদিনের ক্লান্তি আর মৃত্যুর ছায়া মাড়িয়ে অবশেষে বাড়ি ফিরলাম। শরীরে ধুলোর আস্তরণ, মনে এক বিশাল ভার। কুখামে গিয়ে সেখানে সরকারকে জানালাম স্টিফেন মারা গেছেন, কিন্তু আমি ভালো করে জানি যে সত্যটা কখনোই প্রকাশ্যে আসবে না। সাথে আমি স্টিফেনের তৈরি অ্যান্টিডোট শহরের মেয়রকে দিলাম। কুখামের মানুষ একে একে সুস্থ হতে লাগলো, মৃত্যু থামলো, মানুষ আবার স্বাভাবিক জীবনে ফিরে গেল। কিন্তু মিডিয়া এবং বৈজ্ঞানিক মহল স্টিফেনকে মহান বিজ্ঞানী বলে ঘোষণা করলো। তার নামে তৈরি হলো নতুন গবেষণা কেন্দ্র। তার প্রতিকৃতি বসানো হলো শহরের এক চত্বরে। মানুষ কৃতজ্ঞতায় মাথা নিচু করলো একজন খলনায়কের সামনে, যে তাদের মৃত্যুর কারণ ছিল। আমি চাইলে সত্যটা প্রকাশ করতেই পারি। আমি চাইলেই বলতে পারি এই মহামারী, এই মৃত্যু সব স্টিফেনের সৃষ্টি। কিন্তু তা করলে মানুষ আবার ভয় পাবে, আবার বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে। সত্যিটা বলে লাভ কি যদি তা আরো অন্ধকার ডেকে আনে? জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম রাস্তায় হাসি মুখে মানুষ হেঁটে বেড়াচ্ছে, শিশুরা খেলছে, দোকানে আলো জ্বলছে। কুখাম আবার বেঁচে উঠেছে, পৃথিবী বেঁচে গেছে, কিন্তু অন্ধকারের এক অধ্যায় থেকে গেছে ইতিহাসের পাতায়। হঠাৎ মনে পড়লো সেই বাক্স আর পাণ্ডুলিপির কথা। বাক্সের ভেতর থেকে সেই ছোট্ট মার্বেলের মতো বীজটি তুলে নিলাম। এর পাশে রাখা পাণ্ডুলিপি হাতে নিয়ে আমি পড়তে লাগলাম। এই বীজ থেকে জন্ম নেওয়া গাছ সমস্ত রোগের প্রতিষেধক তৈরিতে ব্যবহৃত হতে পারে, কিন্তু এর অঙ্কুরোদ্গম স্বাভাবিক নয়। গভীর মনোযোগ দিয়ে পরবর্তী লাইনগুলো পড়লাম। এই বীজকে রক্তে নিমজ্জিত রাখতে হবে। প্রতিদিন এক প্রাণীর রক্তে একে ডুবিয়ে রাখতে হবে, না হলে এটি অঙ্কুরিত হবে না। আমি জানি এই প্রাচীন বীজের দ্বারা সত্যিই এই গাছ জন্ম দিতে চায়, তবে প্রতিদিন কারোর না কারোর রক্ত দিতে হবে। কিন্তু কোন প্রাণীর রক্ত লাগবে? আমি কি প্রতিদিন অন্য কোনো প্রাণী বলি দেব, নাকি নিজের রক্ত? পরে ঠিক করলাম নিজের রক্ত দেব, কারণ আমি জানি এই বীজ যদি ভুল মানুষের হাতে পড়ে তাহলে মানবতার জন্য অভিশাপ হয়ে উঠতে পারে। প্রথম দিন নিজের হাত কেটে কয়েক ফোঁটা রক্ত সেই বীজের ওপর ফেললাম। বীজটা ধীরে ধীরে গাঢ় লাল হয়ে উঠল। পরদিনও একই কাজ করলাম। এভাবে একটানা 18 দিন ধরে নিজের রক্ত দিয়ে বীজকে বাঁচিয়ে রাখলাম। আমার শরীর দুর্বল হয়ে আসছে, কিন্তু আমি থামলাম না। 18 দিনের মাথায় একদিন সকালে দেখলাম বীজ ফাটতে শুরু করেছে। একটি নরম শেকড় বেরিয়ে এসেছে, তারপর ছোট্ট একটি অঙ্কুর। আরো রক্ত দিলাম,
তারপর ধীরে ধীরে সেই অঙ্কুর একটি গাছে রূপ নিল। মাত্র 5 দিনের মধ্যে এই গাছটি 3 ফুট উঁচু হয়ে গেল। লক্ষ্য করলাম এই গাছের 2 ধরনের পাতা, একটি পাতা উজ্জ্বল সবুজ, অন্যটি নীলচে সবুজ। অনেকদিন পর বুঝতে পারলাম এই 2 পাতার কিছু অর্থ আছে। লক্ষ্য করলাম এই গাছ কেবল অদ্ভুত নয়, এটি যেন অনুভূতি বুঝতে পারে। যখন গাছটির প্রশংসা করতাম, নরম গলায় ভালো বলতাম, গাছ সবুজ পাতা মাটিতে ফেলে দিত, যেন কৃতজ্ঞতা জানাচ্ছে। কিন্তু যখন কোনো কারণে বিরক্ত থাকতাম বা হতাশ হয়ে কিছু বলতাম, গাছ নীলচে সবুজ পাতা ছড়াতো, যেন সে দুঃখী বা রাগান্বিত। ভাবলাম এটাও কি সম্ভব, একটা গাছ অনুভূতি প্রকাশ করতে পারে? অবাক হয়ে দেখলাম দিন যতই কাটছে গাছের গায়ে মানুষের শিরা উপশিরার মতো জালিকা ফুটে উঠছে। কৌতূহলী হয়ে একটা ছোট্ট সূঁচ বের করলাম, গাছের গায়ে সামান্য ফুটো করে দিলাম। সাথে সাথে ঝরে পড়লো কতগুলো নীলচে পাতা, আর তখনই বেরিয়ে এলো এক ধরনের স্বচ্ছ সোনালি তরল। দ্রুত কিছু নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করলাম। ফলাফল দেখে আমি স্তম্ভিত। এই তরল সমস্ত রোগের জীবাণুকে ধ্বংস করতে পারে। এটা কি তবে সত্যিকারের অমৃত? এই গাছের রস কি সব রোগের প্রতিষেধক? যদি এই গাছ সত্যিই সব রোগ সারাতে পারে, তাহলে এটি কি মানুষের জন্য আশীর্বাদ, নাকি এর শক্তি ভুল হাতে পড়লে এক মহা বিপর্যয় ডেকে আনতে পারে? আমি জানি এই গাছের ক্ষমতা সীমাহীন। এখন আমার সামনে এক কঠিন সিদ্ধান্ত। আমি কি এই গাছের অস্তিত্ব প্রকাশ করব, নাকি এটাকে চিরদিনের জন্য গোপন রাখব, যেন লোভীরা একে ব্যবহার করতে না পারে? এই গাছ যে কোনো রোগ সারিয়ে তুলতে পারে, কোনো বিষ এতে কাজ করবে না। কেউ যদি সম্মোহন করার চেষ্টা করে, সেটাও ব্যর্থ হবে। আমার গবেষণা কাজে লাগিয়ে এক বিশেষ ঔষধ তৈরি করলাম। এর নাম দিলাম কলিকিউর। কলিকিউর মানে শেষ রোগের সমাপ্তি। কেউ এটা গ্রহণ করলে তার শরীরে কোনো রোগ সেরে যাবে তাড়াতাড়ি, এমনকি কোনো বিষক্রিয়াও কাজ করবে না। কিন্তু এত শক্তিশালী ঔষধ কিছু যদি ভুল হাতে পড়ে, যদি কেউ ওষুধকে বিক্রি করে সম্পদে পাহাড় গড়ে তোলে? আমি জানি মানুষ লোভী। যদি বিশ্ব এই ওষুধের কথা জানতে পারে, তাহলে বড় বড় কর্পোরেশন একে দখল করে নেবে, এই গাছকেও ধ্বংস করে দেবে। তারপর এই ওষুধ শুধুমাত্র ধনীদের জন্য ব্যবহৃত হবে। তাই ঠিক করলাম এটা চিরদিনের জন্য গোপন রাখতে হবে। সমস্ত গবেষণা নষ্ট করে দিলাম, যাতে কেউ এর সূত্র না খুঁজে পায়। সেই তখন থেকে গাছটা রইল আমার সাথে। সে তার পত্রমোচনের দ্বারা আমাকে তার সুখ দুঃখের কথা জানায়। আর একটি বোতলে কিছুটা কলিকিউর রেখে দিলাম আমার জামার পকেটে ভবিষ্যতের জন্য। কারণ কখনো যদি সত্যিই কেউ অস্তিত্ব সংকটে পড়ে, তখন হয়তো একমাত্র আশার আলো হবে এই কলিকিউর। এভাবেই শেষ হলো আজকের গল্প, প্রফেসর রুদ্রর দ্বিতীয় মরু অভিযান। বিজ্ঞান আর রোমাঞ্চের এই যাত্রায় আমরা দেখলাম অসম্ভবকে সম্ভব করার এক অনন্য দক্ষতা, আর জানলাম কত অজানা বিস্ময় লুকিয়ে আছে আমাদের চারপাশে। কিন্তু এটা কি শেষ? একদমই না, কারণ প্রফেসর রুদ্রর মস্তিষ্কে সর্বদাই নতুন নতুন আবিষ্কার আর গবেষণাগারে ঘুরপাক খাচ্ছে। কে জানে পরবর্তী যাত্রায় তিনি কোথায় যাবেন? মহাশূন্যে, মরুভূমি, সমুদ্রে, অতীতের কোনো সভ্যতায়, নাকি ভবিষ্যতের এক আশ্চর্য দুনিয়ায়? পরবর্তী অভিযানের জন্য প্রস্তুত থাকুন, কারণ প্রফেসর রুদ্রর গল্প কখনো শেষ হয় না। তাহলে কেমন লাগলো আমাদেরকে কমেন্টে অবশ্যই জানান। আজকের নিবেদন ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। গপমেট্রিক, ভয় যেখানে অস্তিত্ব অনুসন্ধান করে।